সম্মানিত মূল বক্তা কিনোট স্পিকার অধ্যাপক সাইফুল্লাহ, আমি স্যারকে রিকোয়েস্ট করবো ডায়াসে আসার জন্য। অধ্যাপক সাইফুল্লাহ তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং ডিন ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, আলিয়া ইউনিভার্সিটি। অধ্যাপক সাইফুল্লাহ বাংলা সাহিত্য, বাঙালি মুসলিম সমাজ এবং বিভিন্ন সংগঠন নিয়ে অসাধারণ কাজ এবং অবদানের জন্য সুপরিচিত। স্যারকে আমরা পেয়ে খুবই আপ্লুত এবং উচ্ছ্বাস প্রকাশ করছি। উনি আজকের সম্মেলনে বক্তব্য রাখবেন সময়ের সংকট ও এপার বাংলার মুসলিম সমাজ। আমরা সবাই আশা করছি আমরা স্যারের এই মূল্যবান বক্তব্য শুনে আমরা বিশেষভাবে সমৃদ্ধ হব। আমি এবার ডক্টর বাপিন মল্লিককে অনুরোধ করব স্যারকে বরণ করে নেওয়ার জন্য কনফারেন্স কি এবং এই মুহূর্তে আমরা যারা উপস্থিত রয়েছি তাদের সবাইকে আমার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা বিনিময় করছি। প্রথমে একটা কথা বলার যে আজকের এটা আমার কাছে সত্যি খুব বিড়ম্বনা। কেন বিড়ম্বনা সেটা অনেকেই আপনারা বুঝতে পারছেন যে সংগঠনের পক্ষ থেকে মুখ্যত এই আয়োজন, আমি তার অন্যতম একজন সদস্য। সংগঠনের পক্ষ থেকে কথা বলার অধিকার নিশ্চয়ই আমার রয়েছে, সেটা বলতে পারলেই ভালো লাগতো, কিন্তু সূচক ভাষণ দেওয়াটা খুব আনন্দদায়ক নয়। নিশ্চয়ই সূচক ভাষণ দেওয়ার মধ্যে যে ভালো লাগা আছে সেটা এনজয় করার অধিকার আমারও আছে, কিন্তু এই প্ল্যাটফর্মে নিশ্চয়ই নয়। এখন কেন এটা দিতে হচ্ছে সে নিয়ে কিছু কথা আমাদের আছে এবং সেটা খুব প্রিয় কথা নয়, কাজেই আমরা সে কথা নিয়ে বেশি উচ্চবাচ্য করব না। শেষে কিছু কথা হয়তো প্রসঙ্গত বলবো। আর আরো একটা কথা বলার খুব সহজ পদ্ধতি আছে, যে আমাকে এই কথা বলতে আহ্বান করা হয়েছে, আমি এর খুব যোগ্য নই। আমরা জানি আমাদের মধ্যে অনেকেই আমরা এরকম করে বলি, বলার মধ্যে একটা ঔদার্য আছে হয়তো। আমি যে কোনো কারণেই হোক সেই ঔদার্য বা সেই ভালো লাগাকে এই মুহূর্তে গ্রহণ করছি না। আমি খুব স্পষ্ট করে বলতে চাইছি এটাই, যে যখন আমি বলতে বাধ্য হচ্ছি তখন আমার ভালো লাগার যে জায়গাটা নিয়ে আমি কথা বলার জন্য সম্মত হয়েছি, আমি বিশ্বাস করি সেটা আমার সহজাত একটা চর্চার জায়গা। নতুন কোনো কথা বলতে পারবো এ কথা বলার স্পর্ধা আমি রাখি না, কেননা এটা এমন একটা জায়গা যা প্রায় আমাদের সকলেরই যাপিত জীবনের চর্চিত সত্য। কাজে খুব নতুন কথা বলার সুযোগ আছে বলে আমি অন্তত মনে করছি না, অন্তত আমার সীমাবদ্ধ দক্ষতা থেকে। তবে যে কথাটা বলতে চাই বা বলা উচিত বলে মনে করছি সেটা হচ্ছে যে নিরন্তর একটা বিষয় নিয়ে কিছু ভাবনা চিন্তা করলে একটা পর্যবেক্ষণ শেষ পর্যন্ত উঠে আসে, নাইবা থাকলো তার মধ্যে কোনো নতুনত্ব, কিন্তু একটা কিছু থাকে যা ভিতরে ওই রকম তাগিদ তৈরি করে যে আমার এই অনুভূতিটা পৌঁছে দেওয়ার প্রয়োজন রয়েছে। আমি যেটা ভাবছি সেই বার্তাটা মানুষের কাছে দেওয়ার আবশ্যকতা তৈরি হয় ভিতর থেকে, তাড়ন তৈরি হয়। সেই জায়গা থেকেই কিছু কথা আমি বিনিময় করতে চাই। আমি আবার বলছি যে আমি যে কথা বলবো তার অর্থ এই নয় যে সে কথা আপনারা জানেন না, প্রত্যেকেই জানেন, অনেকটাই জানেন, হয়তো আমার থেকেও বেশি জানেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য এই জায়গা থেকে যে আমি মনে করছি এটা বলা দরকার, সেই বলার জায়গা থেকেই কথাগুলো বলা। আর এত কথার পরে নিশ্চয়ই এ কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে আমি যা বলছি তা আমার শুধু উপলব্ধ সত্য নয়, আমার প্রতীতির নির্যাস, এবং এই কথার মধ্যে কিছু কথা হয়তো উঠে আসবে যা আমাদের অনেকের ভালো নাও লাগতে পারে।
ভালো লাগা এবং না লাগার কোনো দায় ব্যক্তিগতভাবে আমি স্বীকার করি না, এবং আমি মনে করি কারোরই স্বীকার করার দরকার নেই। কারো ভালো লাগবে বলে আমাকে কথা বলতে হবে, কারো ভালো লাগবে না বলে কথা বলতে হবে, এটা কখনো কোনো মাপকাঠি হতে পারে না। আমি যদি মনে করি আমি যা বলছি আমার বিচার বুদ্ধি মতো, আমার বিশ্বাস জ্ঞান বিশ্বাস মতো আমি সত্য বলছি, তবে সত্য উচ্চারণ করার বাইরে জীবনের আর কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আমি মনে করি না। কাজে আমার কথা আমি আমার মতো করে বলার চেষ্টা করব। আপনারা শুনেছেন যে আমার আজকের কথা বলার বিষয় সময়ের সংকট ও এপার বাংলার বাঙালি মুসলমান সমাজের বিপন্নতা। এখন প্রথম কথাই উঠবে সময়ের সংকট কোথায়। আরো কথা উঠতে পারে সংকট কি কখনো ছিল না। আমরা বলবো হ্যাঁ নিশ্চয়ই ছিল, সব সময় সংকট রয়েছে, সংকট রয়েছে বলেই আমাদের অস্তিত্ব বর্তমান। আমরা যদি সংকট মুক্ত হতাম তাহলে আমাদের এই যে বেঁচে থাকা তাৎপর্যহীন হতো। তবে হ্যাঁ, প্রত্যেক সংকট তার নিজস্বতায় সত্য। কাজে এই সময়ের যে সংকট, সেই সংকটকে আমি যেভাবে ব্যাপারটাকে অন্তত দেখি বা দেখার চেষ্টা করি, উত্তর শিল্প বিপ্লব পর্বে আমাদের জীবনে একটা নতুন মাত্রা সংযুক্ত হয়েছে, এবং আমরা এখানে যারা রয়েছি তারা প্রত্যেকেই সেই যন্ত্র বিপ্লব উত্তর যে সভ্যতা তার ফসল। তার ভালো মন্দ সমস্তটাই আমাদের বহন করতে হয়। আমার মনে পড়ছে একটা কথা, অনেক দিন আগে তিনি প্রয়াত হয়েছেন, তাও তো বহুদিন হয়ে গেল, 100 বছরের উপর। মাফ করবেন, 100 বছর হয়নি। আমি রবীন্দ্রনাথের কথা বলছিলাম। তার একটি বিখ্যাত প্রবন্ধ আছে, প্রবন্ধটির নাম মেঘদূত। কালিদাসের মেঘদূত কাব্যের সমালোচনা করতে গিয়ে এই প্রবন্ধ তিনি লিখেছিলেন। আসলে আমরা যে অর্থে সমালোচনা বলি, রবীন্দ্রনাথ ওভাবে ভাবতেন না। তার একটা খুব সুন্দর কথা আছে, বলতেন সমালোচনা মানে হচ্ছে পূজা। অর্থাৎ একটা বই যেটা আমি পড়লাম সেটাকে আমার অনুভূতি দিয়ে নতুন করে রচনা করার নামই হচ্ছে সমালোচনা। এবং তিনি সেই সমালোচনা করতে গিয়ে যে কথাটা বলেছিলেন সেটা আজকে আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তিনি বলছেন যক্ষের বিরহের সঙ্গে আমাদের বিরহের তুলনা করতে গিয়ে বলছেন যে আমরা প্রত্যেকেই এক একটি বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা, এবং আমার মনে হয় আমাদের চারিধারে শুধুই লবণাক্ত জল। আমাদের মধ্যে কোথায় জীবনের কোনো আনন্দ নেই, কোনো ভালোবাসা নেই, একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা আমরা। এখন এই কথাটা রবীন্দ্রনাথের সময়ে যতটা সত্য ছিল, এখন তার থেকে বহুগুণ সত্য। গতকালই আমি ক্লাসে পড়ানোর সময় একটি কথা বলছিলাম, অনেক ছোট ইউজি 3rd ইয়ারের ছেলেমেয়েরা, তবু তাদের সঙ্গে আমার মনে হয়েছিল যে ওরা বড় হয়েছে, ওদের বলা দরকার সময় সংকটটা কোথায়। সংবাদপত্রে একটি গল্প, সাময়িক পত্রের কোথায় পড়েছিলাম মনে নেই, কিন্তু কথাটা আমার খুব মনে ধরেছিল। সেটা হচ্ছে যে একটা বয়ানে আসছে, জনৈক ভদ্রমহিলা বিবাহিত, তিনি বলছেন, গল্পের বয়ানেই কথাটা উঠে আসছে যে আমি দুদিকে দুটি কাল সাপ নিয়ে রাত্রে ঘুমাই। কথাটার তাৎপর্য হচ্ছে ও বোঝাতে চাইছে যে আমার বক্ষ সৌন্দর্যকে নষ্ট করার জন্য দুজন দুদিকে ওত পেতে থাকে। সাপ যেভাবে ছোবল মারে, তার হাত থেকে যেমন নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, আমি অনুরূপ দুটি কাল সাপের হাত থেকে নিজের সৌন্দর্যকে বজায় রাখার চেষ্টা করি। যে যন্ত্র বাস্তবতার কথা আমরা বলছিলাম, সেই বাস্তবতার সাপেক্ষে আজকের এই যে বিবৃতি, দুটোকে যদি আমরা মিলিয়ে নিই তাহলেই বুঝতে পারবো যান্ত্রিক বাস্তবতা আমাকে আজ কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে। আমার ব্যক্তি স্বাতন্ত্রতা সেই মাত্রা পেয়েছে যেখানে আমি ব্যক্তিগতভাবে আমার একজন সহকর্মীকে জানি, তিনি অবিবাহিত থেকেছেন ইচ্ছাকৃতভাবে সারা জীবন, এখনো তাই। কারণটা আর কিছু নয়, পরবর্তী যে হ্যাজার্ড ওটা আমি পোহাবো। আমি আমাকেই ভালোবাসি। আমার এই যে চূড়ান্ত আমিত্ব, আমাকে ভালোবাসা, তার বাইরে আর কোনো কিছুই সত্য নয়। এটাই আমি মনে করি সময়ের সবচেয়ে বড় সংকট। সেই সংকট কিভাবে আমরা কাটিয়ে উঠব আমরা জানি না, কিন্তু আমরা জানি এই সংকট কাটিয়ে উঠতে পারা না পারার উপর আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে। এখন বলবেন যে সেই সংকটের সঙ্গে বাঙালি মুসলমানিত্বের সংকটটা কোথায়? নিশ্চয়ই বাঙালি মুসলিম তার সময়ের সংকটের ব্যতিক্রম নয়, কিন্তু বাঙালি মুসলিমের সংকটের আরো নতুন মাত্রা তৈরি হয়েছে
সেই মাত্রাটা কি না আমরা বুঝতে পারছি যে একদিকে যেমন যখন চূড়ান্ত বিপন্নতা, সেই বিপন্নতার পাশাপাশি আর এক বিপন্নতা তাকে গ্রাস করছে। আজ আমাদের একটি শব্দ ঘুরিয়ে ফিরিয়ে শুনতে হয়, শুনতে বাধ্য করা হয়, সেটা হচ্ছে ইসলামোফোবিয়া। এখন সামগ্রিক যে সংকট, সেই সংকটকে মোকাবিলা করার টুলস একরকমের, তার ভাষা একরকমের হবে, কিন্তু যে সংকট ইসলামোফোবিয়ার নামে আমার উপর চেপে বসেছে, সেই সংকট আমার, সেটা অন্যের নয়। কাজেই তার জন্য যে মোকাবিলা পদ্ধতি বা পথ, সেটা আমাকেই রচনা করে নিতে হয়। এবং সেই সংকটের মোকাবিলা করতে গিয়ে আমরা যে অবস্থার মুখোমুখি হয়েছি, যে পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, তারও একটা মাত্রা রয়েছে। এবং আজকে বিশেষত আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই যে আয়োজন করতে চলেছি, যে কথাটা আমরা বারবার একটু আগেও দেখলাম, অনিশ্চয়তা, বিপন্নতা, সংকট, আমরা মনে করি এই যে সংকট আজ তৈরি হয়েছে, তার অন্যতম দিক হচ্ছে এই ইসলামোফোবিয়া, যা আমাকে অন্য আর এক সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। অর্থাৎ সর্বজনীন সর্বাত্মক একটা সংকট রয়েছে, তার সঙ্গে আমি মুসলিম, আমার ধর্মীয় পরিচয় আমাকে অন্য আর এক সংকটের মুখোমুখি দাঁড় করিয়েছে। এই দুই সংকটকে মোকাবিলা করতে হবে আমার। এই করতে পারা এবং না পারার উপর অনেক কিছু নির্ভর করছে। কাজে আমাকে সর্বাত্মকভাবে সচেষ্ট হতে হবে, এবং সেই সচেষ্টতা থেকে এই আয়োজন। আমরা নিশ্চয়ই এ বিষয়ে দ্বিমত পোষণ করব না। এখন তাহলে আমরা আসছি যে বাঙালি মুসলমানিত্বের সংকট এই সময়ে এপার বাংলা কিভাবে জায়মান রয়েছে। এই সংকটের স্বরূপকে যথাযথভাবে উপলব্ধি করতে গেলে আমরা সকলেই জানি, তবে একবার খুব অল্প কথায় দেখে নেওয়া বাঞ্ছনীয় যে কোথায় সংকটটা, কোথায় কিভাবে তৈরি হয়েছে। আমরা যারা বাঙালি, আমরা খুব ভালো করেই জানি যে একটা সময় এদেশে আমরা কেউ ছিলাম না, মানে আমরা বাঙালি বলতে বাঙালি মুসলিমদের কথা বলছি। বাংলার যে ইতিহাস, তার ভৌগোলিক ইতিহাস, তার সামাজিক ইতিহাস, তার সাংস্কৃতিক ইতিহাস, সেই ইতিহাসের একটা সময়ে একটা পর্ব পর্যন্ত বাঙালি মুসলিম সমাজ বলে তার সামাজিক সাংস্কৃতিক ইতিহাসে কিছু ছিল না। অনেকটা পথে এগিয়ে আসার পরে অন্তত 500-700 বছর আমরা বাঙালি জাতির ইতিহাসকে যদি প্রথম দ্বিতীয় শতাব্দী থেকে যাত্রা শুরু করি, তাহলে অন্তত 700 বছর ক্রস করে আসার পর বাংলাদেশে মুসলিমদের পদার্পণ হচ্ছে। কোন সূত্রে সেটাও আমরা জানি। আমরা ইখতিয়ার উদ্দিনের কথা জানি, কিন্তু না, তার অনেক আগে থেকেই এখানে বাঙালিরা মানে মুসলিমরা এসেছিলেন। বাণিজ্য সূত্রে আমরা জানি যে আরব জাতি বাণিজ্যে সারা বিশ্বে এক সময় প্রভুত্ব করত, সেই সময়ই তারা এখানে এসেছিলেন, এবং সেখান থেকে একদিন তারা রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছিলেন ইখতিয়ার উদ্দিনের বাংলা আক্রমণ বা আগমন সূত্রে, সেটাও আমরা জানি। এই দুটো ফেজে যে ঘটনাটা ঘটেছিল এই সময়, আমরা যদি বিশ্ব সাহিত্য মানে বিশ্বের ইতিহাসটা দেখি, মুসলিমদের ইতিহাস, তাহলে দেখব যে আরবের ওই মরু অঞ্চলের মানুষরা প্রথম পর্বে যেখানে যেখানে গেছিলেন, সেখানে তারা তাদের রাজনৈতিক কর্তৃত্বের পাশাপাশি তারা তাদের ধর্মীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। আজকের মিশর, আজকের ইরান, আমি অন্য দেশের কথা বাদ দিয়ে শুধু এই দুটো দেশের কথাই যদি ধরি, যেখানে এখন 100% না হলেও অনেকখানি ইসলামিজমকে অনুসরণ করা হয়, সেই জায়গায় কিন্তু তখন ইসলাম ছিল না, যেমন আমাদের বাংলায় ছিল না। কিন্তু দুটো জায়গায় ইসলাম পৌঁছানোর মধ্যে মূলগত একটা বিভিন্নতা বা পার্থক্য তৈরি হয়েছিল। প্রথম দিকে মূলত খিলাফতের যুগে যখন ইসলাম প্রচারিত হচ্ছে, তখন ইসলাম এবং সামাজিক ইসলাম, ধর্মীয় ইসলাম এবং রাজনৈতিক ইসলামকে এক সমীকরণে আনা হয়েছিল। ফলত ইরানের পটচিত্র এবং মিশরের পটচিত্র যা বাংলার পটচিত্র তা নয়, কেননা বাংলায় ইসলাম আসছে অনেক পরে, এবং ততদিনে ইসলামের রাজনৈতিকীকরণ ঘটে গেছে। ইসলামের ধর্মান্তরিত যে রূপ, সেই রূপের সঙ্গে ইসলামের রাজনৈতিক রূপের মধ্যে তখন অনেকটা পার্থক্য হয়ে গেছে। ফলত যারা ইসলামকে তখন বহন করে এনেছিলেন রাজনৈতিকভাবে, তারা ধর্মীয় ইসলামকে প্রমোট করার দায় স্বীকার করেননি। তারা রাজনৈতিকভাবে একটা জাতির উপর কর্তৃত্ব করতে চেয়েছিলেন, এবং সেই কর্তৃত্ব বজায় রাখার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যা কিছু করণীয় তা তারা করতে চেয়েছিলেন। ইসলামকে প্রমোট করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার কোনো দায় তারা স্বীকার করেননি।
মূলত এটা উমাইয়া যুগ থেকে শুরু হয়েছিল এবং পরে সেটা সাংঘাতিকভাবে স্প্রেড করে এবং তার পরিণতিটা এই দাঁড়ায় যে কি বাংলায় কি ভারতবর্ষে ইরানে যা ঘটলো, মিশরে যা ঘটলো বা অন্যত্র আরো অনেক জায়গাতেই ঘটেছে, তার সম্পূর্ণ ব্যতিক্রম বাংলা বা ভারতবর্ষে ঘটলো। এই ঘটাতে খারাপ কিছু হয়েছে এ কথা আমরা একবারও বলি না, কিন্তু আমরা যেটা বলি যে বিপন্নতা আজ আমার জীবনে তৈরি হয়েছে, সেই বিপন্নতার কারণটা কিন্তু সেখানে নিহিত রয়েছে। এখন আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছে এই নিয়ে কথা বলতে যা অত্যন্ত বিপজ্জনক, তবু সত্যের মুখোমুখি দাঁড়ানোর জন্য এই কথা আমাদের বলতে হবে যে আগামী দিনে কি হতে যাচ্ছে আমরা কেউ বুঝতে পারছি না। যেদিকে যাচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই আমরা আশাবাদী, তা যদি না হতো তাহলে জার্মানির ইতিহাস অন্য পথে চলতো। আর আজকে যাদের সবচাইতে আমরা শক্তিধর মনে করছি তাদের বিপন্নতা সেদিন চূড়ান্ত মাত্রা পেয়েছিল। কাজে আমরা আশাবাদী অবশ্যই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধু আশাবাদ দিয়ে সবটা হবে না, তার সঙ্গে কিছু কর্মযোগ থাকা দরকার। সেই কর্মযোগ দিয়ে এবং সঙ্গে আশাবাদকে মিশ্রিত করে আমি কোন জায়গায় পৌঁছাতে পারছি আমার এই ক্ষুদ্র জীবনে, 50 থেকে 70 বছর, বড় জোর 80 বছর আমাদের জীবনের পরিসর, এখন যা গড় বয়স আমাদের, সেই বয়সের মধ্যে আমরা অধিকাংশ জনই প্রায় অর্ধেক, কেউ কেউ 3/2 ভাগ পেরিয়ে এসেছি। কাজেই আমাদের জীবনে যেটুকু দেখে যেতে হবে সেটাকে আমি অস্বীকার করতে পারি না। সবটা ভবিষ্যতের হাতে ছেড়ে দেওয়াটা আমার দায় নয়, কেন আমার জীবনটা আমাকে আমার পথটুকু তৈরি করে নিতে হবে। এই জায়গা থেকেই আজ বলা যে যদি মিশর, যদি ইরান বা আর কিছু সেদিনের রাজনৈতিক ইসলাম এবং সেদিনের ধর্মীয় ইসলামকে যদি এক করে দেখা হতো, তার পরিণতি কি ঘটতো সব কথা ভেবে এখন লাভ নেই। যে বাস্তবতার উপর আমি দাঁড়িয়ে রয়েছে এই বাস্তবতা আমাকে ফেস করতে হবে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ খুঁজতে হবে। এই পথ খুঁজতে গিয়ে যে জায়গাটা আমাদের মনে হচ্ছে যে বাঙালি মুসলিম সমাজের যে ইতিহাস এবং সেই ইতিহাসের বিরাট অংশকে ধারণ করে রয়েছে বাংলায় আজকে যে অন্তত 52 থেকে 55% মুসলিম, আমি গোটা অবিভক্ত বাংলার কথা বলছি, সেখানে তো সেই মুসলিম যারা আমরা মানে বাই বর্ন মুসলিম, বিশ্বাসে কারো কোনো ঘাটতি থাকতে পারে সেগুলো নিয়ে কথা নয়, সমাজ ইতিহাসের দিক থেকে যাদেরকে মুসলিম বলা হচ্ছে, এই সম্প্রদায় যে মূলত সুফি সাধকদের দ্বারা প্রভাবিত এবং ধর্মান্তরিত মুসলিমের ব্যাপারে কোনো কথা নেই। অনেক রকমের বিতর্ক আছে। ফজলে রাব্বিরা বলেন প্রায় 65% বাঙালি মুসলিম নাকি উত্তর ভারত বা আরব দেশ থেকে আগত। আমি বিশ্বাস করি না, আমি মনে করি সংখ্যাটা 15 থেকে 20-র বেশি কিছুতেই নয়, হয়তো আরো কম হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একজন শিডিউল কাস্ট শ্রেণী থেকে ধর্মান্তরিত মুসলিম, এবং আপনাদের মধ্যে হয়তো অনেকেই সেটা বিশ্বাস করবেন তার নিজেকে প্রশ্ন করে। এই যে ধর্মান্তরিত মুসলিম যারা সেদিন ধর্মান্তরিত হয়েছিলেন, কেন হয়েছিলেন, অনেক কথা বলা হয়, শুধু দুটো কথা বললেই তার যথার্থ জবাব দেয়া হয়। যে বিবেকানন্দের ওই উক্তিটা তিনি বারবার করেই বলছেন যে কোনো জাতির একটা অর্ধেক মানুষ কখনো ধর্মান্তরিত হতে পারে না যদি জাতির ভিতরে কোনো সমস্যা না থাকে। বাঙালি হিন্দু সমাজ বা সেদিনের বৌদ্ধ সমাজের যে মানে সামাজিক বাস্তবতা ছিল, সেই বাস্তবতাই আমাকে বাধ্য করেছিল ধর্মান্তরিত হতে। আর সেই ধর্মান্তরিত হওয়ার পরিণতি আমার কি ঘটেছিল, আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে মারাত্মক হয়ে উঠেছিল, আমি বাঁচার স্বার্থে ধর্মান্তরিত হয়েছিলাম, কিন্তু যাকে লক্ষ্য করে ধর্মান্তরিত হয়েছিলাম সে আমাকে কোনো রকম সাপোর্ট দেয়নি। আমার রাজনৈতিক প্রভুরা সেদিন আমাকে, আগেও যে রাজনৈতিক প্রভু ছিলেন অর্থাৎ হিন্দু বা বৌদ্ধ প্রভুরা, তারা আমাকে মানুষ বলে মনে করতেন না। আমি যেদিন ধর্মান্তরিত হয়েছিলাম সেদিনও আমার রাজনৈতিক প্রভু আমাকে মানুষ বলে মনে করেনি বলেই কোন রকম সুযোগ সুবিধা আমি পাইনি। আমার যদি 700 বছর 900 বছরের কোনো চেঞ্জ না হয় তার দায়টা আমার। আমি তো ছিলাম নিম্নবর্গের মানুষ, আমি ধর্মান্তরিত হয়েছিলাম তোমার সাহায্য পাবো বলে। আমার রাজনৈতিক প্রভুরা সেদিন আমাকে সহায়তা দেননি বলেই বাংলার 75 থেকে 95% জমিদারি তখনও পর্যন্ত অমুসলিমদের হাতে ছিল। কেন ছিল তার কারণটা অন্য কিছু নয়, এই বাবুরা এমন একটা অবস্থানে বিলং করতেন যে তারা গ্রামে গিয়ে থাকবেন না, তারা শহরে বসেই তাদের রাজত্ব পরিচালনা করবেন। রাজস্বকে নিশ্চিত করার জন্য এলাকার অমুসলিমদের হাতে জমিদারি ছেড়ে দিতে হবে, কেননা মুসলিমরা কেউ লেখাপড়া জানে না। ন্যূনতম জমিদারি ট্যাক্স এই সমস্ত আদায় করতে গেলে যে লেখাপড়াটুকু জানা দরকার, মুসলিম নিম্নবর্ণীয় মুসলিম যারা ধর্মান্তরিত তারা সেটা জানতেন না। ফলত ওই রাজারা যারা মানে মুর্শিদাবাদে বা দিল্লিতে বা আর কোথায় বসে প্রভুত্ব করতেন,
তাদের একটাই লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আমার রাজস্ব সরবরাহ লাইনটা নর্মাল থাকতে হবে, তার জন্য মুসলিম কেন অমুসলিমের হাতে সেদিনের যে অন্যতম ক্ষমতা জমিদারিত্ব ছাড়তে তাদের কোনো দ্বিধা হয়নি। এই অবস্থার মধ্যে দিয়ে 500-700 বছর ক্রস করে আসার পর যেদিন পলাশির প্রান্তরে আমার পরিবর্তন ঘটল, সেই দিন ওই প্রভুরা বিপন্ন হলেন, কেউ কেউ তার মধ্যেও টিকে থেকে গেলেন। আর আমার বিপন্নতা আরো আরো মাত্রা পেল যেদিন আমি বুঝতে পারলাম যে অন্তত আমার একটা মানসিক আশ্রয় ছিল, যে আমি অত্যাচারিত হচ্ছি না। হ্যাঁ, আমার রাজনৈতিক প্রভু মুসলিম শাসকরা সেদিন আমাকে আলাদা করে কোনো সহায়তা দেননি, কিন্তু একটা সুবিধা তারা আমাদেরকে করে দিয়েছিলেন, যে আমরা অন্তত সামাজিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো জায়গায় ছিলাম। আমরা মনে করতাম আমরা রাজার জাত, রাজা আমাকে বন্ধু বলুক, ভাই বলুক আর না বলুক, আমার মনের স্যাটিসফ্যাকশনটা কিন্তু ওই জায়গাটায় ছিল, যেটা 47 আমি আবার হারালাম। এই হারালাম মানে যে কি মারাত্মক ভাবে হারালাম, সেটা আপনারা যারা সাহিত্য সংস্কৃতি ইতিহাস নিয়ে একটু ভাবনা চিন্তা করেন তারা জানেন যে এই হারানোটা কতখানি মারাত্মক হয়ে উঠেছিল। যা না হলে, আমি অন্য কারো কথা বলছি না, শুধুমাত্র রবীন্দ্রনাথের মতো বাঙালি ব্যক্তিত্ব হিসেবে তার থেকে বড় তো আমাদের কাছে কেউ আসেননি। সেই রবীন্দ্রনাথের কতগুলো ছবি, মানে তার পরিচয় যদি আমরা আপনাদের কাছে তুলে ধরি, জমিদার রবীন্দ্রনাথ নিয়ে অনেক কথা হয়, সে কথা আমি বলবো না। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে রবীন্দ্রনাথের ভূমিকা কি ছিল তা নিয়ে অনেক কথা হয়, সে কথাতেও আমি যাচ্ছি না। যেগুলো অকাট্য প্রমাণ, শুধু সেইগুলো দুই একটা উদাহরণ তুলে এনে কি বিপন্নতার মধ্যে আজ আমি দাঁড়িয়ে রয়েছে এবং তার অতীতটা কি সেটা আমাকে বোঝার চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথ, তার একটি উপন্যাস আছে বউ ঠাকুরানীর হাট, জীবনের শুরু হচ্ছে যেখান থেকে। তিনি শিবাজি বন্দনা করেছেন, এগুলো করেছেন, ওগুলো আমি ছেড়ে দিলাম। উপন্যাস যেখানে একটি চরিত্র তৈরি করছেন তিনি, যখনই একটা খুনি, একজন ভাড়াটে খুনির প্রয়োজন হচ্ছে, রবীন্দ্রনাথ একজন মুসলিমকে ডেকে আনছেন সেখানে। বউ ঠাকুরানীর হাটের উদাহরণ রয়েছে, অন্যত্র অন্য যা উদাহরণ হোক না কেন, জীবনের শুরুতে তিনি যে কাজটা করছেন, একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছেন। ল্যাবরেটরি বলে একটি গল্প আছে তার, সেই গল্পটি পড়ে দেখবেন, সেখানে মুসলিম কন্টেন্ট কিচ্ছু নেই। মানে মুসলিম সমাজ, মুসলিম ইতিহাস, মুসলিম মনন, তার সঙ্গে তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে একজন দারোয়ানের। ঠিক সেই দারোয়ানটির নাম হচ্ছে রহমতুল্লাহ। রহমতুল্লাহ, একবার এখানে এসো। আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি যে তার থেকে বড় ব্যক্তিত্ব তো আমার বাঙালি সমাজে এখনো আসেননি। তাহলে তার মেন্টাল সেট আপটা এই জায়গায় কোথা থেকে দাঁড়িয়ে থাকে? যে পরিবেশের মধ্যে তিনি বড় হয়েছিলেন, তিনি ভাবতে শিখেছিলেন মুসলিম মানেই তাকে শেষ পর্যন্ত দারোয়ানগিরি করতে হবে। এর বাইরে আব্দুল মাঝি আছেন, আপনারা অনেকে কাবুলিওয়ালার কথা বলবেন, আমি বলি, আমি আমাদের বাংলা সাহিত্যে যারা দিকপাল তাদের সঙ্গে নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি, যে আপনারা কাবুলিওয়ালাকে সামনে এনে যদি রবীন্দ্রনাথকে বড় করতে চান বা তার মানসিক ঔদার্যের পরিচয় দিতে চান, আমি সেটাকে বিরোধিতা করবো এই বলেই, কাবুলিওয়ালার রহমত যদি রহমত না হয়ে রবার্টসন হতেন, ওতে গল্পের কিছু এসে যেত না। গল্পের গল্পত্ব যেখানে দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে মুসলমানিত্বের কোনো যোগ নেই। এটাই ঘটনা যে দারোয়ানের প্রয়োজন যখন হয়েছে, রবীন্দ্রনাথ তখন দারোয়ানকে, রহমতুল্লাহকে ডেকে এনেছেন। জীবনের শেষ দিন তিনি একটি, মানে একদম শেষে, যেটা খসড়া আকারে আমরা পেয়েছি, মুসলমানিত্বের গল্প বলে তার একটা গল্প আছে। এই গল্পটি তিনি লিখছেন একেবারে জীবনের শেষ পর্যায়ে, মুখে মুখে বলছেন, লিখে নেওয়া হচ্ছে এবং খসড়া আকারেই থেকে গেছিল, মৃত্যুর পর প্রকাশিত হয়। এই গল্পটাতে এই রকম দেখানো হচ্ছে, করিম খাঁ বলে একটি চরিত্রকে দেখানো হচ্ছে, যে চরিত্রটি একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। মেয়েটি বাপের বাড়ি থেকে বিয়ের প্রথম রাতে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ডাকাত দল কর্তৃক অপহৃত হয়। সেই সময় এই ঘটনাগুলো ঘটতো। বাপের বাড়িতে যখন মেয়েটিকে ফিরিয়ে নিয়ে গেছে হবির খাঁ, তখন বাপের বাড়ির লোকজন বলছে ও দস্যু তাড়িত, কাজে ওকে আমরা গ্রহণ করব না। মেয়েটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসছে হবির খাঁ। হবির খাঁ যখন বাড়িতে আসছে তখন তার জন্য যাবতীয় ব্যবস্থা করে দিচ্ছে হিন্দু রীতিনীতি অনুযায়ী, মেয়েটা যেন বাঁচতে পারে। শেষ পর্যন্ত করিম, হবির খাঁর মেয়ে করিম, ছেলে করিমের সঙ্গে ভাব ভালোবাসা তাদের মধ্যে তৈরি হচ্ছে, বিয়ে হচ্ছে এবং হবির খাঁ সসম্মানে সেই বিয়েতে পৌরোহিত্য করছেন এবং একটা সুন্দর দাম্পত্য জীবন তারা যাপন করছেন। এই পর্যন্ত ভাবা আসার পরে, গল্পটা পড়ার পরে আমাদের মনে হতে পারে
যে যাক জীবনের শেষ পর্যায়ে হলেও রবীন্দ্রনাথ নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, একটা কোনো চরিত্র অঙ্কন করেছেন যে চরিত্রটাকে সামনে রেখে একজন মুসলিম, সমাজ সংবেদনশীল মুসলিম, তিনি খানিকটা আশ্বস্ত হতে পারেন। কিন্তু না, সেটাও আমরা পারলাম না। আমরা যখন আরেকটু গভীরে গিয়ে দেখলাম, রবীন্দ্রনাথ শেষে একটা খোঁচা দিয়ে দিলেন। খোঁচা দিয়ে বললেন যে আসলে হবির খা, তার যে বংশ পরিচয় খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে তার বাবা মুসলিম কিন্তু মা রাজপুতানি। অর্থাৎ হবির খা হতে গেলে পরিপূর্ণ মুসলিম, 100% মুসলিম রক্তে হবির খার জন্ম হয় না। যদি কোথায় এতটুকু ভালোত্ব হয়, তার উত্তরাধিকারটা রাজপুতানা থেকে বা ওই হিন্দু রক্ত থেকে আহ্বান করে আনতে হয়। এই যে সামাজিক বাস্তবতার উপর আমি, আমার পূর্বপুরুষরা এবং আমার উত্তরসূরিরা দাঁড়িয়ে থাকবেন, এই বাস্তবতা থেকেই আমার বিপন্নতাকে অনুভব করতে হবে। আমার মনে পড়ছে একদিন এতে গতকালই এই কথাটা উঠছিল, মনিরুল ভাইও ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারভিউ দিতে গেছিলাম। সেই ইন্টারভিউতে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল। অমৃতসূদন ভট্টাচার্য বলে একজন বিখ্যাত অধ্যাপক আছেন আমাদের, তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা রবীন্দ্রনাথকে আপনি কি, এই বঙ্কিমচন্দ্রকে আপনি কি চোখে দেখেন? মুসলিমরা তো নানা অভিযোগ করেন তার বিরুদ্ধে, আপনার অভিমত কি? আমি শুধু একটা কথা বলেছিলাম যে স্যার, আলাদা করে আর কিছু বলবো না, কিন্তু আমি ছোট্ট একটা অনুষঙ্গ আপনাকে আনছি এবং জিজ্ঞাসাটা আপনার কাছেই রাখছি। বলেছিলাম যে রাজসিংহ উপন্যাসের একটা জায়গায় বঙ্কিম দেখাচ্ছেন জেবন্নেসা এবং রওশনারা, যাদের সম্পর্কটা হচ্ছে ফুফু ভাইজি, অর্থাৎ ফুফুমা এবং ভাইজি। রওশনারা ফুফুমা, জেবন্নেসা ভাইজি। এই ভাইজি এবং ফুফু একজন পুরুষের উপর অধিকার রক্ষার জন্য কামযুদ্ধে লিপ্ত হয়েছে। এইটা বঙ্কিম দেখাচ্ছেন রাজসিংহ উপন্যাসের মধ্যে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, আপনারা বলেন সাহিত্যিকের স্বাধীনতা আছে, তিনি তার মতো করে করতে পারেন, ভাবতে পারেন, বলতে পারেন। যে ইতিহাস সাক্ষ্য দেয় জেবুন্নেসা একজন হাফেজা, রওশনারা চরিত্র সম্পর্কে ন্যূনতম কোনো দাগ ইতিহাস কোনোদিন দেয়নি। জেবুন্নেসার চরিত্র সম্পর্কে ইতিহাস কখনো কোনো কোনো নেতি কথা বহন করেনি। একজন সাহিত্যিক তার স্বাধীনতা থেকে যদি এই কাজ করতে পারেন, আমি একজন সাহিত্যিক, আমি যদি আমার মাকে একজন দেহ ব্যবসায়ী হিসেবে প্রতিপন্ন করি আমার সাহিত্যিক অধিকার থেকে, আপনি মেনে নেবেন তো স্যার? যদি আপনি এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, তাহলে বঙ্কিমকে অ্যাকসেপ্ট করাতে আমার কোনো অসুবিধা নেই। পুরো পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেছিল 4-6 জন যারা ছিলেন, কেউ কোনো কথা বলছে না। আমরা স্যার গেলেন, চলুন পরের কোশ্চেনে আসুন। এই বিপন্নতার মধ্যে দিয়েই আজ আমি যখন এখানে এসে দাঁড়িয়েছি, সেই দাঁড়ানোর জায়গাটা হচ্ছে খুব সহজ করে বললে বলা যেতে পারে, আজ আমি অধ্যাপনা করছি। আমার সময়ে যারা অধ্যাপক, আবার বলছি, শতকরা একজন, প্যানেলের পুরো 100 জনের প্যানেলে 1 জন বা 2 জন হয়তো আমরা পেতাম, তার বাইরে থাকতাম না। আজ বেশ দাঁড়াতে পেরেছে, এটার অন্যতম কারণ হচ্ছে একটা বিশেষ সুবিধা আমরা পেয়েছিলাম। সেই সুবিধা যদি আমরা না পেতাম, এই সংগঠন আজ এই জায়গায় দাঁড়াতো কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। আমি একজন বিখ্যাত ব্যক্তিত্বের একটি কথাকে তুলে আনছি আপনাদের কাছে। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম, উত্তর 47 পর্বে আমরা আমাদের বৌদ্ধিক গুরু হিসাবে যাদেরকে পেয়েছি এপার বাংলায়, প্রয়াত আব্দুর রউফ তাদের মধ্যে একজন। রাউফ সাহেবকে আমরা একটি সংবর্ধনা দিয়েছিলাম আনিয়া সংস্কৃতি সংসদের পক্ষ থেকে। সেই সংবর্ধনা পাওয়ার কিছুদিন পরে তিনি আমাকে একদিন ফোন করেছিলেন। ফোন করে বললেন, ভাই একটি কথা, কবে মরে যাব তোমাকে একটু বলে যাই, বলে যেতে ইচ্ছা করছে। বলুন স্যার। তো ফোনের উল্টো প্রান্ত থেকে যে কথাগুলো ভেসে এসেছিল তা ছিল এইরকম যে, আমার জীবনে আজ খুব আনন্দ হচ্ছে ভাই, আমি আমার আনন্দবোধ থেকে তোমাকে ফোন করলাম। আমি যখন এইটা শুরু করেছিলাম, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, তখন 1000 মাথা কুটেও 10টা মানুষকে এক জায়গায় করতে পারতাম না, কেননা আমাদের মধ্যে সেই চেতনা ছিল না। স্বপ্ন দেখতাম একদিন তোমরা উঠে আসবে। আজ মরার আগে এইটুকু শান্তি অন্তত পাচ্ছি যে সমাজ এইটুকু হলেও ভাবতে পারছে, সমাজের 5টা মানুষ এক জায়গায় বসে নিজেদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে পারছে। বিশ্বাস করো, আমি চেষ্টা করেও সেটা পারি। এই আব্দুর রউফের যে পরিচয় শেষ পর্যন্ত আমরা পেয়েছিলাম, জীবনের শেষ দিনে তিনি নিজেকে অনেকখানি পরিবর্তন করেছিলেন।
কিন্তু সেই আব্দুর রউফকে প্রথম জীবনে যাদের কাছে গিয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল তারা হচ্ছেন তথাকথিত সেকুলার বা তার থেকে বেশি নাস্তিক্যবাদকে যারা সমর্থন করে। এই আব্দুর রাউফ নাস্তিক্যবাদকে সঙ্গে নিয়েই পথ হেঁটেছিলেন এবং নিজের জীবনে তাকে যথাযথভাবে চর্চা করার চেষ্টা করতেন। এখন প্রশ্ন হচ্ছে কেন কেন তারা সেটা তাদের কি মনের মধ্যে এটা ছিল? আপনি আপনার সংস্কৃতি নিয়ে বড় হবেন, আপনাকে বড় হওয়ার জন্য উপযুক্ত পরিমণ্ডল দিতে হবে। সেই দিতে না পারার যে ব্যর্থতা, সে ব্যর্থতা তো আমি আবার মেয়ের কথা বলছি, সে একটি স্কুলে পড়ে, আমি তাকে ভর্তি করতে বাধ্য হয়েছিলাম সেই স্কুলে, যেটা হচ্ছে খ্রিস্টান পরিচালিত স্কুল। আমরা আমাদের মাদ্রাসায় গিয়ে দেখেছি কোথায়ও তার কোনো ছবি নেই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি থাকা তো দূরের কথা, মক্কারও কোনো ছবি নেই, মদিনারও কোনো ছবি নেই, কোনো ইসলামী ছবি থাকে না, সাধারণত মাদ্রাসাগুলোতে থাকে না, খারিজি মাদ্রাসা হলে অন্য কথা। একটা স্কুল সরকার পরিচালিত বা সরকারি আধা পৃষ্ঠপোষকতায় পরিচালিত স্কুল, তার পরতে পরতে যিশুর ছবি, এই ছবি সেই ছবি, সেটাকে অস্বীকার করে স্কুল গ্রাউন্ডে বা স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকার আপনার কোনো উপায় নেই। যখন এই সিচুয়েশনের মধ্যে একটি বাচ্চা বড় হয়, প্রতি মুহূর্তে তাকে ওই পরিবেশের মধ্যে ফেস করতে হয়, তার মনের যদি পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের দায় কি তার, না আমার, না ওটা, না আমাদের সমাজে? আমরা কোনোভাবেই আমার বাচ্চাকে, গ্রামের দিকে এই সংকটটা ততখানি নেই, কিন্তু ভিতরে রয়েছে, কলকাতার ভিতরে আমরা যারা রয়েছি আমরা বুঝতে পারছি কতখানি সংকট আমাদের এখানে ফেস করতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে যারা এখানে প্রথম দিকে ছিলেন তারা কি এটা ভাবতে পারতেন না যে আমার সমাজের ছেলে মেয়েদের জন্য একটা যথার্থ স্কুল তৈরি করা দরকার? হ্যাঁ, নিশ্চয়ই। কারা করেছেন? অমুসলিম, মানে অবাঙালি সমাজ তাদের মতো করে তবু একটা সেট আপ তৈরি করতে পেরেছেন। কিন্তু বাঙালি মুসলিম সমাজ কলকাতায় বসে আজ আমরা কোনোভাবেই আমাকে আমার মতো করে বাঁচার মতো পরিবেশ তৈরি করতে পারেনি। আমরা না পারছি অবাঙালি সমাজের সঙ্গে মুসলিম সমাজের সঙ্গে মিশতে, মানসিক একটা বিরাট দূরত্ব রয়েছে। আমরা না পাচ্ছি কোনো মুসলিম মহল্লায় থাকতে, না পাচ্ছি কোনো সফিস্টিকেটেড মহল্লায় গিয়ে আমাকে নিজের মতো করে বাঁচার সুযোগ তৈরি করে নিতে না পারি। সেটাতে দোষের কিছু নেই। আমি তো অনেকটা জায়গা থেকে, গ্রাম থেকে একটা ওরিয়েন্টেশন নিয়ে এসেছি, আমি এই পরিবেশকে মোকাবিলা করতে শিখেছি, সেই সক্ষমতা, সেই শক্তি আমার মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু আমার যে প্রজন্ম, সে তো এটা শিখে আসেনি, তাকে তো সেই নাচটা আমি করতে পারিনি, তাকে তো সেই পরিষেবা আমি দিতে পারিনি। আজ আমি তাকে বাঁচাবো কিভাবে? সে যদি আমার সংস্কৃতির মধ্যে বড় না হয়, আপনি বলতেই পারেন যে অনেকেই তো হচ্ছে মিশন ওরিয়েন্টেড যে শিক্ষা ব্যবস্থা, সেটার মধ্যে নিশ্চয়ই এটা একটা বড় সাপোর্ট দিচ্ছে। আজ আমরা স্যারকে সংবর্ধনা জানাবো, তার সেই কৃতিত্বকে আমরা স্বীকার করব, কিন্তু এটা মনে রাখতে হবে যে কলকাতায় যারা রয়েছেন তারা কজন মিশনারি বা মিশন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যাচ্ছেন। তার বাড়ির কাছে যে স্কুল, আমি আমার বাচ্চাটাকে আমি ভালো রাখতে পারি, আমি আমার বাচ্চাকে দূরে রাখতে চাই না, তার জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। অর্থাৎ আমার আজকের যে বিপন্নতা, সেই বিপন্নতার কারণ আমি যদি নাও হই, ফল আমাকে ভোগ করতে, এবং দুরাগতভাবে আমি তার কারণ। আমার সমাজের মানুষরা এই জায়গাটাতে ঠিকঠাকভাবে ভেবে উঠতে পারেননি। এটা ঘটনা। আজকে যদি কোনো প্রশ্ন তোলা হয় যে তাজমহল আপনি তৈরি করেছিলেন, তক্ষশিলা ছিল, নালন্দা ছিল, বড় বড় বিশ্ববিদ্যালয় ছিল, কে ধ্বংস করেছিলেন? 100% মিথ্যা কথা বলা হয়। নালন্দা ধ্বংসের সঙ্গে বক্তিয়ারের কোনো সম্পর্ক নেই, যারা যতই বলুন। আমরা জানি প্রকৃত ঘটনা কি। কিন্তু পাল্টা প্রশ্নটা যদি করা হয়, তুমি কেন একটা বিশ্ববিদ্যালয় তৈরি করো? তুমি কেন তোমার সময় এমন একটা কারিকুলাম প্রযোজ্য করনি? আমি মুঘল আমল, নবাবী আমলের কথা বলছি, শিক্ষায় তো আমি কিছু করে উঠতে পারিনি। তাহলে তার দায়টা কার? আজকে কলকাতায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো স্কুল নেই, কোনো কলেজ নেই, তার দায় আমি নিশ্চয়ই নেব। কিন্তু আমার যে লিগাসি ছিল, তারা কি সেই দায় বহন করেছিলেন? কাজেই যে বিপন্নতার মধ্যে আমি রয়েছি, সেই বিপন্নতার এটা একটা অন্যতম দিক। কলকাতায় বাঙালি মুসলিমের কোনো দাঁড়াবার জায়গা নেই। আজকে নিউ টাউন যেটা তৈরি হচ্ছে, আমরা বললাম আবার এই প্ল্যাটফর্ম থেকে এই কথাগুলো এখান থেকে এভাবে না বললেই ভালো হতো, তবু বলবো যে আমরা বেসের পক্ষ থেকে অন্তত এই নিশ্চয়তা দিতে পারছি, তৈরি করতে পেরেছি যে একটা কমিউনিটি, একটা সমাজ যা আমার মতো করে বাঁচার একটা সুযোগ তৈরি হচ্ছে, যেটা আমাদের কাছে একটা বড় সংবাদ। কিন্তু
সেখান থেকেও শেষ রক্ষা হবে কিনা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমরা তবু বলে যেতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে তোমাদের জন্য অন্তত এখানে একটা সমাজ তৈরি করে দিতে পেরেছিলাম, যেটা সল্টলেক তৈরি করার সময় আমরা করতে পারিনি। এখনো পর্যন্ত সল্টলেকে একটা মসজিদ নেই, অথচ অসংখ্য মানুষ রয়েছেন। কেন তারা সরকারিভাবে এটা তৈরি করতে পারেননি? আসলে বলার জন্য যে মানসিকতা দরকার সেটা কারো কারো মধ্যে থাকলেও অধিকাংশ জনই আমরা সেই জায়গায় পৌঁছাতে পারিনি বললেই আমি সাম্প্রদায়িক হয়ে যাব। আজকে বুক ঠুকে যে কথা আমি বলতে পারছি সেটা বলতে পারছি আমার সংখ্যাধিক্যের কারণে। আমি জানি আমাকে যদি আলাদা করে দেয়া হয়, আমাকে যদি বার করে দেয়া হয়, আমি কোথায় গিয়ে দাঁড়ানোর জায়গা পাবো। সেদিন যারা সল্টলেকে বাস করতে এসেছিলেন তাদের দ্বিতীয় কোনো জায়গা ছিল না, পাশে দাঁড়ানোর কেউ ছিল না। আজ এইটুকু অগ্রগতি আমার হয়েছে, এবং সেই অগ্রগতির কারণ অবশ্যই আমাদের মিশন কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা এবং ওবিসি সুবিধা। এই সুবিধাটা কেন দিয়েছিলেন, কি দিয়েছিলেন, কত কোন পথে পেয়েছিলাম, ওই রাজনৈতিক তরজায় বা পর্যালোচনায় আমরা যদি নাও যাই, এটা আমরা স্বীকার করতে বাধ্য যে ওবিসি আমাদেরকে এই সামাজিক পদমর্যাদার জায়গায় আজ পৌঁছে দিয়েছে। কিন্তু সংকটটা কোথায়? অত্যন্ত অপ্রিয় কথা হলেও এটাই ঘটনা। আমরা যারা ওবিসি সুবিধা নিয়ে আজ সমাজের এলিট ক্লাস বলে নিজেদেরকে পরিচিত করতে পারছি, নিজের ভাবনার জায়গাটাকে তুলে ধরতে পারছি, যখন ওবিসি কেন্দ্রিক সংকট তৈরি হলো আমরা কিন্তু নিজেদেরকে পিছিয়ে রাখলাম। মনে করলাম আমি ওখানে গেলে আমার ওই পরিচয়টা বড় হয়ে উঠবে, আমি যে এই সুবিধা প্রাপ্ত শ্রেণী এটা যদি প্রকাশ্যে মানুষের মাঝে আসে, আমার নিজের যে পরিচয়, আমি আজকে খুব হনু হয়েছি, আমি আজকে অনেক বড় বলে নিজেকে পরিচিত করতে পারছি, সেই পরিচয়টা মার খাবে। এই আত্মপ্রবঞ্চনা আমার মধ্যে আজ সাংঘাতিকভাবে বাসা বেঁধেছে বলেই ওবিসি কেন্দ্রিক কোনো আন্দোলনে আজকের এই তীব্রতম সংকটের দিনেও আমি কাউকে পাশে পাই না। না পাওয়ার জন্যই কিন্তু আজকে এই ঔদ্ধত্য দেখাতে পারছে। যেভাবে যেভাবে ঘটনাটা ঘটানো হয়েছে, ওবিসি এবং ওবিসি বি কে মিলিয়ে মিশিয়ে দিয়ে যে থাপ্পড়টা আমাকে দেয়া হয়েছে, এই থাপ্পড়টা দেওয়ার অধিকার বা স্পর্ধা তারা দেখাতে পেরেছেন ওই কারণেই। তারা জানেন যে এরা রুখে দাঁড়াবে না, এরা কাঁকড়া জাতের মতো নিজেকে গুটিয়ে রাখবে। এই বাস্তবতাকে আমি অস্বীকার করতে পারি না। আমরা সেমিনার করছি, আমাদের বিপন্নতার কথা বলছি, আমাকে নিজেকে প্রশ্ন করে উত্তর যদি খোঁজার চেষ্টা করি, আমি স্বীকার করতে বাধ্য যে আমার মধ্যে আমি এমন কোন তঞ্চকতাকে স্থান দিচ্ছি যা আমাকে শেষ পর্যন্ত অনিবার্য পতনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি বারবার করে আলিয়া বিশ্ববিদ্যালয় কমিউনিটি, আমাদের যারা রয়েছেন শিক্ষক সমাজ, তাদের কাছে একটা প্রশ্ন রাখি। আলিগড়ের বাইরে ভারতের দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয় নেই যেখানে এক ছাতের নিচে অন্তত 150 জন অধ্যাপক অবস্থান করেন। এই অধ্যাপকদের আউটপুট কি? সমাজে আমরা কি দিতে পেরেছি? যে সমাজ আমাকে তৈরি করেছে, যে সমাজের জন্য আমি দায়বদ্ধ ছিলাম, সেই সমাজকে আমি কি উপহার দিতে পেরেছি? আমি অনেক বড় গবেষক হতে পারি, আমার গবেষণা বিশ্বের সর্বত্র সমাদৃত হতে পারে, তার অন্য ইম্প্যাক্ট আছে, নিশ্চয়ই আছে। কিন্তু আমার সমাজের যে মানুষটি আমাকে ছোটবেলায় স্কুলে পথে একটু এগিয়ে দিয়েছিল, অন্য কোনোভাবে সে আমাকে একটু সহায়তা করেছিল, সেই সমাজের মানুষের জন্য আমি কি করেছি? আমার মনে পড়ে একটি এখনো ভ্যান চালান ভদ্রলোক, অসুস্থ, এখন আর চালাতে পারে না, তার ছেলে ডাক্তারি বা এই ধরনের একটা কিছু করেন, পাড়ায় সামান্য ডাক্তারি শিখে আমাকে একটা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন যে তুমি মনে করো না যে তুমি বড় হয়েছে আমাদের কোনো অবদান নেই। আমি একটু কায়দা করে জিজ্ঞাসা করেছিলাম কিসের অবদান, আপনি কি দাবি করেন? বলছেন তুমি যেদিন পড়েছিলে আমি যদি তোমার ওখানে বাড়ির সামনে ঝামেলা করতাম, ঝগড়া করতাম, 5 জন লোক নিয়ে গিয়ে হুজ্জুতি করতাম, তুমি পড়তে পারতে ঠিক মতো? আমি ঠিক অতটা ভাবি না। বললাম সত্যিই তো, এরা যদি সবাই মিলে গোলমাল করতো, এমন সিচুয়েশন তৈরি করতো যাতে আমার পড়াটা সুস্থতার সঙ্গে না হতো। এই যে মানুষগুলি, তারা কিন্তু প্রশ্ন করে, আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য তৈরি নই। আমি আলিয়া বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে বলছি, তারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বেশি ব্যস্ত। আমরা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার দায় কিন্তু আমি স্বীকার করছি না। সব শুধু সেখানে নয়, সমস্যা আরো রয়েছে। আমি এমন একটা সমাজে অবস্থান করছি, আমি আমার জান্নাত এবং আমার বাস্তব, এর বাইরে আমার আর কোনো পৃথিবী নেই। আমি যতদিন বেঁচে থাকবো আমার বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে সুন্দরভাবে বাঁচবো, আমার একাডেমিক পারফরমেন্স হবে অসামান্য, আর যেদিন আমি মরবো সেদিন আমার জন্য জান্নাত যেন একদম টিকিট আগে থেকে কাটা থাকে। এর বাইরে আমার আর কোনো সত্য নেই।
কোন মানুষটি তার সমাজ সেবা দিয়ে বর্তমানে আলাদা করে মানে সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারছেন? আমরা যারা সুবিধাবাদী শ্রেণী, যারা অল্প পরিশ্রম করেই অনেকটা উপার্জন করতে পারি, অনেকটা সময় অবশিষ্ট রয়েছে, সেই সময় আমি কার জন্য ব্যয় করেছি, কার সঙ্গে কতটা সময় দিয়েছি, সোশ্যাল ওয়ার্কে আমার কন্ট্রিবিউশন কতটা, তা যদি হতো তাহলে বেসের আজ এই 5-6 জনের উপর দাঁড়িয়ে থাকতে হতো না। ঘটনা এটা যে বেস যেদিন যাত্রা শুরু করেছিল সেদিন কেউ ছিল না এই ফিল্ডে এইভাবে ভাবার জন্য। আজ অনেকগুলো সংগঠন তৈরি হচ্ছে, এটা পজিটিভ দিক, কিন্তু এই সব সংগঠনের নেতৃত্বস্থানীয়দের সংখ্যা হয়তো 50-এর বেশি হবে না। আবার বলছি যে 50টাও অনেক, কিন্তু শেষ পর্যন্ত অন্যদের যে সাপোর্টটা দরকার হয় সেই সাপোর্টটা আমরা দিতে পারছি না। আমি সেই দায়টাকে স্বীকার করছি না। আমার সক্ষমতা ছিল, আমি স্বীকার করছি না। আমি কি মনে করছি, আমার মনে হচ্ছে আমি আরো 5 বার হজ করি। আমি একবার হজ করেছি, 4 বার ওমরা করব। আমি কখনোই ওই ছেলেটিকে সহায়তা করতে চাইছি না যে একটি সাহিত্য পত্রিকা করে। আমার কাছে ওটার অর্থহীন, ওটা মূল্যহীন। আমি ইসলামকে শর্টকাট পথে পাওয়ার চেষ্টা করছি। আমার জন্য যে সাদগায়ে জারিয়া মানে মসজিদ তৈরি, তার বাইরে আর কিছু নেই। একটি সাহিত্য পত্রিকাকে সমাদৃত করা, একজন সম্পাদককে সম্মাননা জানানোর মধ্যেও যে আমার সাদগায়ে জারিয়া হতে পারে, এই বোধটা আমার মধ্যে তৈরি হয়নি। আমি ইসলামকে কোনোদিন ইসলামের জায়গা থেকে দেখার চেষ্টা করিনি। আমি বারবার বলছি যে আমরা যারা তথাকথিত ইসলামের মধ্যে নিজেকে নিবেদিত রেখেছি বলে মনে করি, তারা কখনোই ইসলামকে, প্রকৃত ইসলামকে চেনা জানা বোঝার চেষ্টা করেনি। তা যদি হতো তাহলে পথে ঘাটে বাংলা কোরআনের বাজার বসে যেত। আজও পর্যন্ত একটা মসজিদে 100 কোরআন থাকলেও একটা বাংলা কোরআন থাকে না। এবং আমি সব সময় আমার ওই সমাজের উপর গালাগালি করতেই অভ্যস্ত যারা তথাকথিত আলেম শ্রেণী বা সাধারণ মানুষ। সাধারণ মানুষ আলেমকে মানে, আলেমের বা ওই শ্রেণীর মানুষের সঙ্গে তাদের একটা যোগ সাজস তৈরি হয়েছে, মনের একটা বোঝাপড়া তৈরি হয়েছে। আমি ওই মানুষটার কাছে কোনোদিন পৌঁছাতে পারিনি, ওকে বরাবরই দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছি। ওর কাছাকাছিকে আমি কোনোদিন পৌঁছানোর চেষ্টা করেছি। আমি কি ওই মানুষটাকে বোঝাতে চেয়েছি যে দেখো এটা ঠিক নয় ওটা? সব সময় দূর থেকে ঢিল ছুঁড়েছি। এবং সবচাইতে প্যাথেটিক হচ্ছে এই ঢিল ছোড়াটা আজ নয়, গত 100 বছর ধরে একই কাজ আমরা করছি। 1926, আজ 2025। 1926-এ ঢাকায় যে মুসলিম সাহিত্য সমাজ তৈরি হয়েছিল, অসামান্য সম্ভাবনাময় একটা পদক্ষেপ ছিল। কিন্তু আজ সেই যে জায়গায় তারা যাত্রা শুরু করেছিলেন তার থেকে আরো 2-5 পা পিছিয়ে গেছে, তার থেকে এগিয়ে আসতে পারেনি। কারণ একটাই, ওরা যে জায়গা থেকে শুরু করেছিলেন অসামান্য বুদ্ধিমত্তার সঙ্গে, তাদের ইন্টেলেকচুয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন ছিল না। আব্দুল ওদুদ, আব্দুল কাদির, এরা যারা ওই সময় নেতৃত্ব দিচ্ছিলেন, আবুল ফজল যারা ঢাকা বুদ্ধিমুক্তি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের বৌদ্ধিক উৎকর্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। সারা বাংলা যারা এদেরকে চেনেন প্রত্যেকেই এদেরকে কুর্নিশ করেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এরা কেউ প্র্যাকটিসিং ইসলামের মধ্যে ছিলেন না, যাপিত জীবনে ইসলামের চর্চার মধ্যে ছিলেন না। আমার জীবনে আমি ইসলামকে গ্রহণ করলাম না, আমি নামাজ পড়লাম না, আমি রোজা করলাম না, আমার আবেগ, আমার ধর্ম, আমার বিশ্বাসের কোনোটাকেই আমি মূল্য দিলাম না। আমি চূড়ান্ত ইন্টেলেকচুয়াল জায়গা থেকে ইসলামকে প্রমোট করার চেষ্টা করলাম। সমাজের সাধারণ মানুষ আমাকে কেন গ্রহণ করবে? যদি আমি দুটোকে মেলাতে পারতাম, আমার জীবনে আমি ন্যূনতম চর্চিত, আমার যাপিত জীবনে যদি আমি ন্যূনতম ইসলামকে গ্রহণ করতে পারতাম এবং আমার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে যদি আমি ওই পর্যন্ত পৌঁছাতাম, তাহলে একটা সেতু বন্ধন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল সেদিন ঢাকায়, সেটার পরিসমাপ্তি ঘটলো এই পথে। মুসলেকা দিতে হলো এদেরকে, আমাদের ওদুদ এবং আবুল হোসেনকে, যে আমরা যা বলেছি ভুল বলেছি, বা আমরা অন্তত ইচ্ছাকৃতভাবে মানুষকে আঘাত করতে চাইনি। আঘাত ওরা করতে চেয়েছিলেন, তারপরে ওদেরকে মুসলেখা দিতে হলো যে আঘাত করতে চায়নি। কেন না? ওরা বাস্তবটাকে অস্বীকার করেছিলেন। গাছ থেকে উপর থেকে ছুড়ে দিলে ঢিল যদি আমি কোনো একটা মৌচাকে মারি, তার পাল্টা সে আমাকে ছুটে আসবে মাছিগুলো। অথচ মৌ তো ভাঙা হয়, তাহলে তার একটা কৌশল আছে। আমরা মুসলিমরা যারা তথাকথিত ইন্টেলেকচুয়াল বলে নিজেকে মনে করি,
তারা ওই কৌশলটাকে বাদ দিয়ে নিজের ইন্টেলেকচুয়ালিটিকেই শেষ কথা বলে মনে করি বলেই আমাদের আজ এই বিড়ম্বনা। আজকে যদি আমরা প্রশ্ন করি, রামমোহনের মধ্যে স্ববিরোধিতা ছিল, এর মধ্যে বিদ্যাসাগরের মধ্যে স্ববিরোধিতা ছিল, 100% ছিল। আসলে এই স্ববিরোধিতাটাই ছিল তাদের কৌশল। তারা জানতেন সমাজের সঙ্গে 100% বিরোধিতা করে সমাজকে কোনোদিন পাল্টানো যায় না, কোনোদিন বদলানো যায় না। সমাজকে যদি বদলাতে হয় তাহলে কিছুটা নিতে হবে, কিছুটা দিতে হবে। আমি সবটাই দেব, তোমারটা কিছুই নেব না, এভাবে সমাজ আন্দোলন হয় না। সমস্যা হচ্ছে একমাত্র শহীদুল্লাহ বাদ দিয়ে, মোহাম্মদ শহীদুল্লাহকে বাদ দিয়ে এবং কিছুটা এনামুল হক বা এদের মতো ছিলেন যে কজন, আজ পর্যন্ত বাঙালি মুসলিম সমাজে এপার ওপার মিলিয়ে তৃতীয় কোনো ব্যক্তিত্বের আবির্ভাব হয়নি প্রাক 47 পর্বে, যাদেরকে আমরা এই সেতু বন্ধনের ভূমিকায় রাখতে পারি। উত্তর 47 পর্বে আমার মধ্যে যারা এলেন, আমি তাদের মধ্যে কয়েকজনের নাম করতে পারি। আব্দুল আজিজ আলামান, এই মানুষটি পারতেন সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে, অনেকটা দিয়েও ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক আমার দুর্ভাগ্য তিনি সংস্কৃতি থেকে সরিয়ে নিজেকে ব্যবসায়ীতে পরিণত করলেন। যে কাফেলা পত্রিকা তিনি কন্টিনিউ করছিলেন সেটা যদি তিনি বহাল রাখতেন হয়তো অনেকখানি সমাধান হতে পারত ওই পথে। আমরা জানি না কেন তিনি হরফকে নিয়ে অত বেশি মেতে পড়েছিলেন। অনেক পয়সা হয়েছিল, অনেক প্রতিপত্তি হয়েছিল, কিন্তু যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেই সম্ভাবনা সেখানেই বিনষ্ট হয়। এরপরে দ্বিতীয় কোনো মানুষ আমার সামনে আজ পর্যন্ত নেই যিনি সামনে থেকে দাঁড়িয়ে জাতিকে সাংস্কৃতিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারেন। এই নেতৃত্ব না দিতে পারার জায়গাটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে যে আমার মধ্যে মুস্তফা সিরাজ তৈরি হলেন, আমার মধ্যে আবুল বাশার তৈরি হলেন, আমার মধ্যে আফসার আহমেদ তৈরি হলেন, কিন্তু তারা কেউ আমার হলেন না। একটা জাতিকে যদি গঠন করতে হয় তার সাহিত্যের মানে সহায়তা ছাড়া কোনোদিন কোনো জাতির মানুষ গঠন হতে পারে না। সাহিত্য সংস্কৃতি দিয়েই তাকে তার মনটাকে গঠন করতে হয়, শক্ত করতে হয়। আমার সমাজের একজন মানুষ আমাকে একটি উপন্যাস উপহার দেবেন, যে উপন্যাসের মধ্যে আমি নিজেকে খুঁজে পাবো, আমি গর্ব বোধ করবো, এই আমার আমিত্ব, এটাই আমার পরিচয়। উত্তর 47 পর্বে বাঙালি মুসলিম সমাজের একজন ঔপন্যাসিকও আমাকে সেটা দিতে পারেনি। ব্যতিক্রম দুই একটি আছে, নিশ্চয়ই আছে। আব্দুল জব্বারের একটি উপন্যাস আছে, উপন্যাসটির নাম হচ্ছে ইলিশ মারির চর, কিন্তু আমরা কজন পড়েছি সেই উপন্যাস? আমি পড়ি, আমি জানি, আপনারা জানেন অলিক মানুষের কথা, যেখানে বিপন্ন মুসলমান সমাজকে আরো এক ঘাট নামিয়ে দেওয়া হচ্ছে, গলা ধাক্কা দিয়ে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে যেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না। আর আবুল বাশারের কথা তো যত কম বলা যায় ততই ভালো। একজন আমি শুধুমাত্র একটা শব্দ বলতে গিয়েও নিজেকে সংযত করলাম, আমি তার প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, এই মানুষটি বাঙালি মুসলিম সমাজকে যে বেকায়দায় ফেলেছেন, বলা হয় না শতবার জন্ম নিলে ওই পাপের অবসান হওয়ার কথা নয়। আপনারা যারা ফুল বউ একটু সচেতন ভাবে পড়েছেন দেখবেন যে এত বড় অন্যায়, এত বড় গাদ্দারি একটা জাতির সঙ্গে করতে নেই। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই কোনো মায়ের সঙ্গে কোনো পুত্রের দৈহিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা কখনো সাহিত্যের বিষয় হতে পারে না। ব্যতিক্রমী সত্য কখনো সাহিত্যের সত্য হয় না। সাহিত্য আলোর পথ দেখায়, জীবনের পথ দেখায়, সত্যের কথা বলে। এরা অসত্যকে পাথেয় করেছিলেন। আপনি বলবেন বাধ্য, মানে কেন করেছিলেন? আমি বলবো বাধ্য হয়ে করেছিলেন। কেননা আমি আবুল বাশারকে স্থান দিতে পারিনি, আমি আফসার আহমেদকে স্থান দিতে পারিনি। আবুল বাশার যেদিন আনন্দবাজারে পা রাখার জন্য ছটফট করছিলেন এবং উনি জানতেন আনন্দবাজার আমাকে তখনই বুকে নেবে যদি আমি ফুল বউ তাকে রচনা করে দিই। যদি আনন্দবাজারের প্যারালাল একটা সংগঠন আমি তৈরি করতে পারতাম, আমার যদি কোনো সংস্থা থাকতো, যে সংস্থা থেকে একটা বই প্রকাশিত হলে 1 বছরের মধ্যে সেই বইয়ের 5000 কপি বিক্রি হয়ে যায়, 200 টাকার একটা বই, আমি যদি সেই সংগঠন তৈরি করতে পারতাম, আবুল বাশাররা কখনোই এই সমাজ থেকে জন্ম নিত না। আবুল বাশার ব্যক্তিগতভাবে তিনি ভুল করেছেন, কিন্তু মনে রাখতে হবে সেই ভুল শুধু তার ভুল নয়, সেই ভুল আমার ভুল। আমি কখনো কোনো সাহিত্যিকের একটা উপন্যাস কিনে পড়ি না। তাকে দাঁড়াতে হয়, যে সাহিত্যিক সে জানে আমি জন্মগতভাবে সাহিত্যিক, আমাকে বাঁচতে হবে, আমার পরিচয় নিয়েই আমাকে বাঁচতে হবে। আমি সাহিত্যিক হিসেবে বাঁচতে চাই, আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই না, আমি অমুসলমান হিসেবে বাঁচতে চাই না, আমি সাহিত্যিক হিসেবে বাঁচতে চাই। এই পরিচয় যদি আজও এই বাংলায় কেউ প্রত্যাশা করেন, তাকে মুসলিম সমাজের বিরোধিতা করে, মুসলিম সমাজের ভাবাবেগকে পদদলিত করে সাহিত্য রচনা করতে হবে, নাহলে সে বাঁচতে পারবেন।
এই দায়ও কি আপনি তাদের উপর চাপাবেন? মুসলিমরা অমুসলিমরা আপনার জন্য কিছু করেনি? আপনি 100 জন মানুষও কি বলতে পারবেন বুকে হাত দিয়ে এই উপন্যাসটা প্রকাশিত হয়েছিল, আমি কিনে পড়েছিলাম? যদি একটা উপন্যাস প্রকাশিত হওয়ার পর 10,000 কপি তার বিক্রি হয়ে যেত, একজন প্রকাশক আমার সমাজের মধ্যে থেকেই, তাহলে আমি আবুল বাশার হওয়া রুখে দিতে পারতাম, আমি আরো বেশি ইলিশ মারির চর পেতাম। আমি সেই দায় স্বীকার করিনি। আমি চেয়েছি নিজেকে অতি বোদ্ধা প্রতিপন্ন করতে সাহিত্য পড়ার দরকার নেই, ওসব ব্যাকডেটেড একটা ধারণা। পৃথিবীর মানুষ আজও পর্যন্ত বিশ্বাস করে মানুষের মানুষ গঠনের জন্য সাহিত্য এবং দর্শনের বাইরে আর কোনো সত্য নেই। নিশ্চয়ই বিজ্ঞান আমার জীবনের জন্য প্রয়োজন, আমার ব্যবহারিক জীবনের জন্য প্রয়োজন, কিন্তু আমাকে যদি আমার বৌদ্ধিক গঠনকে সেই পর্যায়ে নিয়ে যেতে হয়, সাহিত্য, দর্শন, সমাজ, ইতিহাস এ আপনার জন্য সর্বোচ্চ সত্য। মনে রাখুন, আজ যারা পৃথিবীব্যাপী ক্ষমতা ভোগ করছে তারা কিন্তু কেউ আপনার বিজ্ঞানকে ব্যবহার করে ওই জায়গায় পৌঁছায়নি। আজ যে আপনার প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রয়েছেন শুধু একটা ক্ষমতাকে অবলম্বন করে চূড়ান্ত কথা বলতে পারা। আমি আমার সমাজ আজ পর্যন্ত, মানে এটা এটা আমি বারবার বলছি, কারোর ভালো লাগা মন্দ লাগার জন্য কথা বলা নয়, বলা শুধু এই কারণেই যে আমি আমার মাতৃভাষায় ঠিকঠাক ভাবে কথাই বলতে পারি না। আমি যতটুকু ইংরেজিতে বলতে পারি ততটা বাংলায় বলতে পারি না। ইংরেজিতে আপনি আরো আরো ভালো বলুন, আমি ইংরেজি একেবারেই বলতে পারি না, সেটা আমার ব্যর্থতা। আপনি এটাকে বলতে পারেন, আমি আপনাকে সাধুবাদ দিই, কিন্তু আপনি যদি সেই জায়গা থেকে আপনার মাতৃভাষাটা ভুলে যান, আপনার প্রজন্ম যদি উত্তর প্রজন্ম বলতে না শেখে, আপনি লাত খাবেন সমাজের কাছ থেকে। কেননা যাকে আপনি আদর্শ করেন সে কিন্তু দুটোকেই অসাধারণভাবে পারফরমেন্স করে। আমাদের বিশ্ববিদ্যালয় এখন যিনি আছেন স্যার অনেক ভালো বলেন, কিন্তু আমাদের এই চেয়ারে যারা ছিলেন বাঙালি, প্রথম স্যারের সময় বাদ দিয়ে, তারা যে ভাষায়, মানে সর্বোচ্চ চেয়ারে যারা বসে থাকেন, সমাজের বিভিন্ন অংশে গিয়ে তারা যখন বাংলায় কথা বলেন, লজ্জায় মাথা নিচু করতে হয়। এই হচ্ছে আমার পরিচয়। এই পরিচয় দিয়ে আপনি আমি কোনোদিন বাঁচতে পারবো না। আমাকে অবশ্যই আমার সংস্কৃতির মধ্যে বড় হতে হবে। আমাকে যদি আমার ধর্ম পরিচয়ে প্রতিষ্ঠিত হতে হয়, আমাকে আমার সংস্কৃতির মধ্যে দিয়ে সেই ধর্মের ফসল ফলাতে হবে। আমি আমার সংস্কৃতিকে অস্বীকার করে শর্টকাট পথে জান্নাত পাওয়ার যে পথ আমরা অবলম্বন করছি, আর এটা জাতির কাছে সবচাইতে বিপজ্জনক হয়ে উঠেছে। আমি মনে করি যে বিপন্নতার মধ্যে আজ আমরা রয়েছি, সেই বিপন্নতার অনেক মাত্রা রয়েছে, কিন্তু অনেকগুলো পজিটিভ দিকও তৈরি হয়েছে। এতগুলো মানুষ আমরা এখানে এসে বসতে পারছি, আলোচনা করতে পারছি, ভাবতে পারছি, এটা অত্যন্ত পজিটিভ। আজ যেটা দরকার, প্রত্যেকে শুধু তার দুটো দায় স্বীকার করি আমরা। প্রথম দায় হচ্ছে আমি সবটা জেনে গেছি, আমি যেটা জেনেছি সেটা অনেকটা জেনেছি, আমার আর নতুন করে কিছু জানার নেই, আমাকে আরো 5টা পেপার লিখতে হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে গবেষক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। এই চাহিদার বাইরে আরেকটু চাহিদা আমরা বাড়াই। আমি আমার সমাজকে, আমার সংস্কৃতিকে, আমার সভ্যতাকে আমি জানবো, আমি ইতিহাস পড়বো, আমি সংস্কৃতি পড়বো, আমি সাহিত্য চর্চা করব। আমার পাশে যে ছেলেটি বা যে মানুষটি একটি পত্রিকা সম্পাদনা করেন, আমার সর্বোচ্চ সহায়তা আমি তার দিকে এগিয়ে দেব। আমার সমাজের কোন একটি উপন্যাস প্রকাশিত হয়েছে, একজন লিখেছেন, আমি আমার পড়ার সুযোগ যদি নাও হয়, আমি ওই উপন্যাসটি কিনে আমার বাড়িতে এনে রাখবো, আমার বাচ্চাকে পড়ার সুযোগ করে দেব। আমার সমাজ থেকে একটি সংবাদপত্র প্রকাশিত হচ্ছে, আমি অবশ্যই ওই সংবাদপত্রের গ্রাহক হব। আজ কলম আমরা যদি খারাপ দিক দেখি তার শেষ সীমা সংখ্যা নেই, কিন্তু মনে রাখুন আপনার সংবাদ আপনার মানুষের কাছে, আপনার সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য কলমের কোনো বিকল্প নেই, নতুন গতির কোনো বিকল্প নেই, ত্রুটি অনেক আছে। কাজী আমাকে আমার সংস্কৃতির জায়গাটাতে সবচাইতে সক্ষম হতে হবে। আবার বলছি, ইসলামকে, প্রকৃত ইসলামকে চিনতে হবে, শিখতে হবে, এবং তার জন্য বাংলায় কোরআন এবং হাদিস চর্চার বাইরে কোনো সত্য নেই। আমি ব্যক্তিগতভাবে এইটুকু আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনি যদি একটু 1 বছর ধরে নিরন্তর বাংলা কোরআন পড়েন আর হাদিস চর্চা করেন, ইসলাম ধারণা আপনার পাল্টে যাবে। এখন সেই ধারণা পাল্টে গিয়ে যদি আমি ওই মাওলানাদেরকে গালাগালি দিতে শুরু করি, তাহলে কিন্তু আবার একটা সংকট তৈরি হবে। আমাকে সময় নিতে হবে, আমার উত্তর প্রজন্মকে তৈরি করতে হবে প্রকৃত ইসলামের পর, এবং শর্টকাট পথে জান্নাত প্রাপ্তির থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটু ঘুর পথে, যে পয়সা আমি জান্নাতের জন্য সরাসরি ব্যয় করছি, একটু ঘুর পথে সেই পয়সাটাকে ব্যয় করি। আমার মেধা এবং আমার শ্রম, আমার অর্থ
যদি আমি যথাযথভাবে নিবেদিত করতে পারি, তাহলে আগামী দিনে নিশ্চয়ই একটা পরিবর্তন আসবে। রাজনৈতিক বাস্তবতা খারাপ, আরো খারাপ। আবার বলছি, এই বাস্তবতা খারাপ দিকটাই যদি শেষ কথা হতো, আজ ইহুদি জাতি এই জায়গায় ঘুরে দাঁড়াতে পারতো না। কাজেই যে বিপন্নতা আমার জন্য আসছে সেটা আমার জন্য আশীর্বাদ হতে পারে, যদি আমি আমার ভূমিকাটা যথাযথভাবে পালন করতে পারি। শেষ কথা আবার বলে শেষ করব, স্যার আসবেন, ইনশাল্লাহ আসবেন। এই মানুষটিকে আমরা সম্মান করি, প্রত্যেকটি মানুষ। আবার এটাও ঘটনা, আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি বলেই উনি সম্মানিত। যদি আমরা এই পর্যায়ে পৌঁছাতে না পারতাম, তাকে কেউ চিনতে পারতেন না। এই যে দুটোর মেলবন্ধন, আমার প্রচেষ্টা এবং তার উদ্যোগ, এই দুই মিলিয়েই যে সত্য, সেই সত্যের মাঝে জল ঢালার হাজারো রকমের প্রচেষ্টা আছে। দেশকে গালিগালাজ করা হয়, যে কোনো সংগঠনকে গালিগালাজ করা হয়, আমরা অন্যকে কাফের ফতোয়া দিতে অভ্যস্ত। একটি খুব চালু কথা আছে, প্রত্যেকে কাফের বলি। এই বলা মানেই হচ্ছে, যদি বিচার করা হয়, তুমি কাফের, তুমি কাফের, তুমি আমাকে কাফের বলেছো, আমি তোমাকে কাফের বলেছি, কেউ আর ইমানদার থাকি না আমরা। এই যে কাদা ছোড়াছুড়ি, এই যে ঘৃণ্য সমাজ মানসিকতা, এই মানসিকতা থেকে বেরিয়ে এসে মুক্ত মন নিয়ে সমস্যার মোকাবিলা করার চেষ্টা করলে নিশ্চয়ই আমরা সফলকাম হব। কেননা আমরা এটা বিশ্বাস করি, পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম দর্শন, পৃথিবীর শ্রেষ্ঠতম মানবতা আমার কাছে আছে, তার উত্তরাধিকার আমি প্রতি মুহূর্তে বহন করি। এই সত্যের উপরেই প্রজ্বলিত হতে হবে আমাকে, আমরা হব ইনশাল্লাহ। ধন্যবাদ।